সিইসির নিজের বক্তব্যে ফেসে গেল সে নিজেই। এছাড়াও দর্শক, যে অবৈধভাবে শেখ হাসিনা আবারও ভোটের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা দখল করে ফেলেছে, তার জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। শেখ হাসিনা ভাবছে যে সে এভাবে বেঁচে যাবে, কিন্তু এই ভুয়া ভোটের জন্য বিশ্বের দরবারে শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। এবং সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসছে। সেনাবাহিনী অফিসারদেরকে হয়তো শেখ হাসিনা মোটা অঙ্কের ঘুষ দিয়ে বা নাড়ে দিয়ে কিনে ফেলেছে, কিন্তু সেনাবাহিনীর বেশিরভাগ জওয়ান এবং পুলিশের সিপাহীরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে খুবই ফুসছে। খুব বেশি দরকার নেই, মাত্র 30-40% যদি এদের সংখ্যায় হয়, তাহলে শেখ হাসিনাকে জয় বাংলা করার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত, এ নিয়ে কথা বলেছেন মাহমুদুর রহমান। চলুন তার বক্তব্যে ফিরে যাই। স্বপ্ন দেখি যে সেই বিপ্লব জনতা এবং সৈনিক একসঙ্গে সেই বিপ্লব করবে, কারণ নিজের স্বার্থে না, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং ফ্রিডমের জন্য তারা সেই বিপ্লব করবে। এবং সেই বিপ্লব হবে একদিন। এখন সেই বিপ্লব আজই হবে না কাল হবে না 7 তারিখে হবে, সেটা আমার পক্ষে বলা কঠিন। আমরা কেউই জানতাম না যে 15ই আগস্ট বাংলাদেশে 1975 সালে এমন একটা বিপ্লব হবে যেখানে শেখ মুজিবুর রহমানের মতো একজন স্বৈরাচারী শাসকের পতন হবে। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের এটা কল্পনাতেও ছিল না যে এমন একটা বিপ্লব সম্ভব। আমরা কি 7ই নভেম্বরের বিপ্লবের কথা ভুলে গেছি? 1975-এর 7ই নভেম্বরের সৈনিক জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমানের উত্থান হয়েছিল। আমরা যদি বলি 15ই আগস্টকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সকলের আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা বিশ্বাসী। আর আপনি যদি পৃথিবীতে চিন্তা করেন যে পৃথিবীতে, এটা তো স্পিরিচুয়াল কথা বললাম আমি, যে আমাদের সকলের আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বাংলাদেশের রাষ্ট্রের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আশ্রয়ের জায়গা হলো জনগণ। সেই জনগণের সাথে আমি মনে করি জনগণের সাথে সেনাবাহিনীও সম্পৃক্ত হবে। এবং কোন সেনাবাহিনীর কোন অংশ সম্পৃক্ত হবে? যে অংশ দেশপ্রেমিক, যে অংশ সৎ, যারা এখনো দুর্নীতিবাজ হয় নাই, তারা সম্পৃক্ত হবে। এবং জনগণ এবং সেনাবাহিনীর যখন মিলে যাবে 7ই নভেম্বরের মতো, তখন শেখ হাসিনার মতো ইতর দুর্নীতিবাজ যে শাসক এবং তার সাথে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা কিংবা পুলিশের যে সকল কর্মকর্তা তার অন্যায়ের দোষর, তারা জনগণ এবং সেনাবাহিনীর বিপ্লবের তোড়ে তারা সবাই ভেসে যাবে এবং বাংলাদেশের মানুষ। ইউনূস সাহেবের বিরুদ্ধে এই রায়টা হওয়ার পরে তিনি যে কথাটা বলেছেন, এটা আমি একটু মনে করিয়ে দিই জনগণকে। তিনি বলেছেন যে আমি যে অপরাধ করি নাই তার জন্য সাজা পেলাম। তিনি খুব দুঃখ করে বলেছেন যে আমি এই অপরাধ করি নাই, কিন্তু এই কারণে আমি সাজা পেলাম। আমার ইউনূস সাহেবের কাছে প্রশ্ন যে বাংলাদেশে গত 15 বছরে আপনি কি প্রথম যে অপরাধ না করে সাজা পেয়েছেন? বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ বানোয়াট মামলায়, যেই মামলার সাথে তার কোনো সম্পর্ক নাই, যে অভিযোগের সাথে, এবং সেই অভিযোগও 2 কোটি টাকার একটা অর্থের অভিযোগ, এবং সেই অর্থ কয়েক গুণ বেশি হয়ে এখনো ব্যাংকে আছে। তার মানে অর্থের কোনো। দর্শক, কিভাবে ভুয়া নির্বাচনের মাধ্যমে সিইসি কে ব্যবহার করে হাসিনা একটি নির্বাচন দিল তা সবাই দেখেছে। সিইসির নিজের বক্তব্যের মধ্যে সে নিজে ফেসে যাচ্ছে। তো চলুন তার কথাই ফিরে যাই। বলতে তিনি 7 জানুয়ারি যে অসাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে প্রাথমিকভাবে জানাচ্ছিলেন যে কত শতাংশ ভোট পড়েছে বা পড়তে পারে। তার এই বক্তব্য শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি বিকাল 5টার সময় নির্বাচন কমিশন কার্যালয়ে যে ব্রিফিংটি করেন সাংবাদিকদের উদ্দেশ্যে, সারা দেশে নির্বাচনী কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে যেই ভোট কাস্টিংয়ের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ জানানোর চেষ্টা করছিলেন। এবং তিনি তার ঘোষণার মধ্যে 2 ধরনের তথ্য দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন যে 28% ভোট কাস্টিং হয়েছে। সেই সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে সারা দেশে বিকাল 3টা পর্যন্ত ভোট পড়েছে 27%। যদি বিকাল 3টা পর্যন্ত ভোট 27% পড়ে থাকে, আর সিইসির বক্তব্য আমরা ধরলাম যে কোনো গলদ নেই, তিনি পরে যেটি বলেছেন সেটাই সঠিক, 40%, তাহলে বিকাল 3টা পর্যন্ত যদি 27% হয়ে থাকে,
বাকি 1 ঘন্টায় 13% ভোট পড়ল। অর্থাৎ 8 ঘন্টার যে ভোট প্রদান প্রক্রিয়া, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত 7 ঘন্টা 27%, আর 1 ঘন্টায় তার অর্ধেক 13%। এটা কি স্বাভাবিক? এটা আমরা কতখানি স্বাভাবিকভাবে ধরে নেব? তাহলে গলত তো আসলে সব জায়গায়। আমরা কোন দিক থেকে সবাই গেছে নাকি বিএনপির ভোটাররা গেছে? হ্যাঁ, বিএনপির ভোটাররা গেছে, এটাও আমি স্বীকার করছি, আমি নিজে জানি। কিছু কিছু এলাকায় 2জন 4জন হয়তো ভয়ে গেছে, চাপে পড়ে গেছে, বা এমন আপনজন যিনি আওয়ামী লীগ করেন হয়তো তার রিকোয়েস্টে রাখতে পারেননি, গেছেন, এটা বাস্তবতা। কিন্তু ওইভাবে তো আর না যে এত পার্সেন্ট মানে ক্যারি করবে বেশি। এমনিতেই সাধারণ মানুষের ভোটের প্রতি যে অনাস্থা, তারপর আবার এই নির্বাচনে এবং এই নির্বাচন কেন্দ্রকে যে সহিংসতা দেখা গেছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তো আমরা কিভাবে ধরে নেব যে 40% ভোট পড়বে? কিন্তু কোন নির্বাচনে কি 100% ভোট পড়ে, সবাই যায়? ঠিক এই 40% যদি ধরি যে আওয়ামী লীগের ভোট, এর চাইতে বেশি না নিশ্চয়ই। দর্শক, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ভোট বর্জন ও হরতাল সফল করায় কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি সহ বাংলাদেশের বড় বড় বিরোধী দলীয় জোটগুলো। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের তথাকথিত ডামি নির্বাচনের নামে সারা দেশে সার্কাস করেছে। দেশের মুক্তিকামী মানুষ তাদের সার্কাস দেখতে যায়নি। সমগ্র মানুষ ভোট বর্জন করে বাংলাদেশে সর্বাত্মকভাবে হরতাল পালন করেছে। এজন্য দেশবাসীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। নেতৃবৃন্দ বলে, শত প্রতিকূলতার মধ্যেও সিলেটের মুক্তিকামী মানুষ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সামিল হয়েছে। আমরা আশা করি অতীতের মতো আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপি এবং জামাতের সাথে থাকবে। এদিকে দর্শক, ঘটে গেল আরেকটি রমরমা ঘটনা। মেজাজ হারিয়ে ভক্তকে চর মারল সাকিব। মেজাজ হারিয়ে ভক্তকে চর মেরেছে সাকিব আল হাসান। জাতীয় দলের অধিনায়ক সাকিব মাগুরা থেকে এক আসনে আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। রোববার সকালে দড়ি মাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশ্যে রওনা হয়ে যান তারকাই ক্রিকেটার। মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী 4 জন। এদিন ভোট চলাকালীন সময়ে নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব। তখন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত সমর্থকরা। অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। রাজনীতির মাঠে নেমে অনেক মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছিল এই সাকিবকে। মানুষের ভিড়ে সাকিব ঠিক মতো হাঁটতে পারছিল না। সে সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চোর মারেন সাকিব। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের চর মারা সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এদিকে দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার এই নির্বাচনের আগে ভেবেছিল তাদের মন্ত্রী প্রকাশ্যে বলছিল যে বিএনপি থেকে 1-150 নামি দামি নেতা নিয়ে যাবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তারা কয়জনকে নিতে পেরেছে? 1জনকে নিতে পেরেছে। রোববার দুপুর পর্যন্ত ভোট দেওয়া তথ্যের খবরের ভিত্তিতে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঈন খান বলেন, কি লোভ লালসা দিয়ে অর্থাৎ তাকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে নিয়েছে সেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না। তাহলে সরকারের এই উদ্যোগ ব্যর্থ হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জিশান দিচ্ছি